1 বছর, 2 বছর এবং 3 বছর বাচ্চার প্রকৃত ওজন এবং উচ্চতা কত হওয়া দরকার? স্যার। আচ্ছা, নমস্কার। ওজনের ব্যাপারে প্রথমেই একটা কথা আমি বলে দিচ্ছি যে ওজন দিয়ে কিন্তু ওজন থেকে আমাদের বিশেষ করে বাঙালিদের ওজন কিন্তু খুব ভ্যারি করে, এবং এটাতে কিন্তু খুব বেশি ব্যথা বা হেডেক করার দরকার নেই। বাচ্চার ওজনে 1 বছরের কত, 2 বছরের কত, 3 বছরের কত, এটা একদম ক্লিয়ার কাট করে চার্ট বা কিছু মেনটেন করতে হয় না। একটা রেঞ্জ থাকে, এবং জন্ম ওজন যেটা হয় বাচ্চার, সেটার সাথে কতটা করে বাড়ছে সেটা একটা ভ্যারি করে। যার জন্ম ওজন কম তার দেখা যাবে 5 মান্থ একটু কম হবে, 1 বছর একটু হবে। আমরা মোটামুটি যেটা দেখছি যে রেঞ্জের মধ্যে আছে, বাচ্চা কতটা অ্যাক্টিভ আছে, বাচ্চা মোটামুটি খাওয়া দাওয়া একটু একটু করছে, বাচ্চা অ্যাক্টিভ আছে, তাহলে ওজন নিয়ে কিন্তু খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই। ঠিক আছে? 1 বছরের বাচ্চা আমাদের যদি 11 কেজি বা 10 কেজি বা 12 কেজি হয় সাফিসিয়েন্ট, তার নিচে থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই অনুযায়ী আর মনে রাখবেন, ওজন প্রথম 3 মাস খুব তাড়াতাড়ি বাড়ে, জন্মের পরে প্রথম 3 মাস খুব র্যাপিড বাড়ে, তারপরে বাড়াটা একটু কমে যায়। ঠিক আছে? 1 বছর এইসব সময়গুলো অনেক করে কমে। তাহলে আপনারা ওজন যদি দেখেন যে একটা 2 বছরের বাচ্চা ওজন সাপোজ 14 কেজি বা 15 কেজি বা 16 কেজি, চিন্তার কোনো কারণ নেই। যদি দেখা যায় যে খুব কম ওজন, প্লাস এই যে আর্মের যে মাঝখানের যে একটা মাপ আছে, সেটা ওই একটা বলে মিড আর্ম সার্কামফারেন্স, ওটা যদি দেখা যায় খুব সরু হয়ে যাচ্ছে, বাচ্চার অ্যাক্টিভিটি খুব কমে গেছে, মনে হচ্ছে বাচ্চা একদম ফিকে করতে পারছে না, তখন ডাক্তারবাবু পরামর্শ নিয়ে সেটা একটা কিছু খাওয়া দাওয়ার মধ্যে ইয়ে করতে হয়। কিন্তু এরকম একটা কোনো ব্যাপার নেই যে এত ওজন হতেই হবে, এ কম মানে তা না। আমাদের বড়দের মধ্যেও দেখবেন তাতে খুব অ্যাক্টিভ একজন অ্যাথলিট, তাদের দেখবেন ওজন অনেক কম, খুব রোগা আছে, প্রচুর খাচ্ছে, খুব মোটা আমার বন্ধুর মধ্যে দেখা যাচ্ছে এই কথা খাচ্ছে। বাচ্চাদের মধ্যেও সেটা হয়, মোটা রোগা, ওজন বেশি ওজন কম, সুস্থতাটাই আসল। ঠিক আছে? দেখুন, ডক্টর তন্ময় মণ্ডল স্যারকে নমস্কার আমাদের অ্যাপেক্সের তরফ থেকে। এর পরের প্রশ্ন দাঁত নিয়ে। একটা বাচ্চার দাঁত সঠিক মানে দাঁত বেরোনোর সঠিক সময় কখন, এবং দাঁতের পরিচর্যা তারপর কিভাবে নিতে হবে? দাঁতের ক্ষেত্রে বলি যে একটা বাচ্চার মোটামুটি 6 মাস বয়সে প্রথম দাঁত আসে, সেটা বই বলে, কিন্তু এখন প্রায় কোনো বাচ্চাই ভালো করে শিখয় না, ফলে বাচ্চাগুলোর দাঁত আসতে দেরি হয়। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, 1 বছরের মধ্যে যদি দাঁত এসে যায় আসবে। সমস্ত দুধে দাঁত আসে 2.5 থেকে 3 বছরের মধ্যে, তারপরে সেগুলো পড়তে থাকে আস্তে আস্তে, 6 বছর বয়স থেকে পড়ে আলটিমেটলি 18 বছরের মধ্যে পুরো যে পার্মানেন্ট দাঁত, ভালো দাঁত বেরিয়ে যায়। এবং দাঁতের পরিচর্যার ক্ষেত্রে রাত্রিবেলা ব্রাশ খুব জরুরি, সেটা প্রায় টিভি করে না, তো এটা যদি করে বাচ্চারা ভালো হয়। আর মাঝে মাঝে যদি একটু হালকা গরম জলে নুন দিয়ে কুলি করে, এটা পৃথিবীর বেস্ট মাউথওয়াশ, এটা দিয়ে যদি মুখ যখন যখন তখনই যদি একটু কুলি করে, তাহলে দাঁত আর মাড়ি ভালো থাকে। এই ছোট যদি মেনে চলা যায়, তাহলে বাচ্চার দাঁত আর মাড়ি ভালো থাকে। একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে, যাদের কাছে এই ফর্ম গুলো আমরা বোধহয় কোনো কারণে দিয়ে দেওয়া হয়েছে কয়েকজন ক্যান্ডিডেটদের, গ্রুপ বি এবং গ্রুপ এ যাদের, তারা মিস্টার স্বরূপ থেকে হাত তোলো, ওনার হাতে একটু ফর্ম গুলো দিয়ে দিন। গোলন বিশ্বাস, ইমিউনাইজেশন কার্ড। এর পরের প্রশ্ন গাইনোলজিক্যাল সমস্যা নিয়ে কিছু প্রশ্ন আছে। বাচ্চা হওয়ার আগে এবং পরে সাধারণত যে সমস্যা দেখা যায়, সেই সমস্যা কতদূর মানে সার্থকতা বা কতদূর মানে সমস্যাটি হওয়া উচিত না উচিত নয়? প্রশ্নটা হচ্ছে গাইনোলজিক্যাল সমস্যা বিষয়ে প্রশ্ন, বাচ্চা হওয়ার আগে এবং পরে গাইনোলজিক্যাল সমস্যা কি হওয়া উচিত না উচিত নয়?
হ্যালো, আচ্ছা আমি প্রশ্নটা যেই বা যে পাঠিয়েছেন বোঝা যায়নি, আমি জেনারেল করে দিচ্ছি একটু। প্রেগনেন্সি নেবার আগে বা প্রেগনেন্সির পরে চিন্তা ভাবনা শারীরিক বা মানসিক, মনে হয় এরকমই একটা ওভারঅল কিছু জানতে চাইছেন। তো এখন অনেক কনসাস হয়ে গেছে, অনেক অল্প বয়সী ছেলে মেয়ে আমাদের কাছে আসে প্রেগনেন্সি নেবার আগে, যে আমরা এখন ভাবছি সামনের মাস থেকে বা 2-3 মাস পর থেকে প্রেগনেন্সি প্ল্যানিং করবো, আমাদের কি কি চেক আপ করা উচিত বা কি কি প্রিকশনস নেওয়া উচিত। কিছু রুটিন চেক আপ আছে, সেগুলো আমরা বলে দিই। রুটিন ব্লাড প্রসেস আছে, সেটা বলে দিই। ব্লাড টেস্ট আছে, বলে দিই, সেগুলো করা দরকার। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় সব মেয়েরা নিজেরাও কনসাস, যে তাদের পিরিয়ডটা ঠিকঠাক হচ্ছে কিনা, পিরিয়ড চক্রটা, মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিকঠাক হচ্ছে কিনা, ফ্লো বেশি আছে কিনা, কম আছে কিনা, পেইনফুল কিনা, এগুলো খুব কমন টপিক। এগুলোকে একটু আমরা খেয়াল করতে বলি। অনেকে মনে করে, বেশ কিছু মেয়ে পেয়েছি, অনেক হেভি ফ্লো হচ্ছে কিন্তু সে সেটাকে নর্মাল মনে করে। অনেকে মনে করে যে ওটা ঠিক আছে, আবার কম ফ্লো হলে ভাবে যে কেন কম হচ্ছে, এত কম হওয়াটা উচিত নয়, আরো বেশি হওয়া উচিত। তো এই বিষয়ে একটা স্পষ্ট ক্লিয়ার কাট আইডিয়া থাকে, ওইটা আমরা ক্লিয়ার করে দিই। এটা তো গেল প্রেগনেন্সির আগে। আর প্রেগনেন্সির পরে যেটা, সেই সময়টায় কিছু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থাকে, তার জন্য কিছু মেথড আছে, ওষুধ আছে। একটা বেশি রুল ফলো করতে মেয়েদের বলে দিই, যে মেনস্ট্রুয়াল হাইজিন, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল ফ্লো, এটাকে একটু খেয়াল রাখুন। সাইকেল খুব ইরেগুলার হলেও ডাক্তারের কাছে একবার কথা বলে নিন। ফ্লো যদি খুব এক্সেসিভ হয় তাহলে কথা বলে নিন। আর পেনফুল মেনশনে তো অবশ্যই কথা বলে নিন, এগুলো খুব জরুরি। আর ঠিক আছে মোটামুটি।